দোলা ভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। আজকে যার সাথে আমার বিয়ে হচ্ছে তার সাথে আমার বড় বোনের বিয়ের কথা ছিল। আমার বড় বোনের নাম জিমিন, ও আমার চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে শুধুমাত্র জিমিন আপু আর আমি হচ্ছি বিয়ের যোগ্য। জিমিন আপু আমার 2 বছরের বড়, দেখতে হুরপরীর মতো সুন্দরী। ওর রূপের কাছে সমস্ত কিছু হার মানে। আর জিমিন আপুর সাথে যার বিয়ে হওয়ার কথা সে শুধুমাত্র জিমিন আপুর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে রাজি হয়েছে। শুনেছি সেই লোকটার নাকি মস্ত বড় ব্যবসা আছে। তাদের অবস্থার কাছে আমাদের অবস্থা কিছুই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর উনি অনেক বড় লোকের ছেলে। আপুকে যেদিন লোকটা দেখতে এসেছে সেদিন আমি একটু জানালা দিয়ে উকি দিয়ে দেখেছিলাম। মাশাআল্লাহ, লোকটা দেখতে অনেক সুন্দর আর অনেক হ্যান্ডসাম। জিমিন আপুকে প্রথম দেখে সে পছন্দ করে ফেলেছে, তাই তো হুল হুল্লোড় করে তাড়াতাড়ি করে বিয়ের আয়োজন করা হচ্ছে। আমিও অনেক খুশি। বড় বোনের বিয়ে বলে কথা, হলুদে কি পরবো, বিয়েতে কি পরবো, বৌভাতে কি পরবো সেটা নিয়ে আমার আনন্দের শেষ নেই। সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, কখন কি পরবো। ওহ, তোমাদের সাথে তো লোকটার পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ওনার নাম জন জঙ্কুক, বয়স 28 বছর। বাবার অনেক বড় ব্যবসা আছে, সেটা দেখাশোনা করে। সিওলে থাকে। সিওলে ওনাদের মস্ত বড় বাড়ি আছে শুনেছি। টাকা পয়সার অভাব নাই। জিমিন আপুর বিয়েতে কত মজা করব, কত কিছুই না করব, কত শত প্ল্যান করেছি, কিন্তু সমস্ত প্ল্যানে এক বালতি পানি ঢেলে দিল বিয়ের দিন সকালে। জিমিন আপু পালিয়ে গিয়ে। এটা কি কাজ হলো? এটা কিভাবে করতে পারলো? বিয়েতে রাজি না থাকলে আগে বলতে পারতো। কোথায় গেল, কেন গেল, আমি কিছুই জানি না। জিমিন আপুর কি কারোর সাথে সম্পর্ক আছে নাকি সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সবাই আমাকে জিজ্ঞাসা করছে, আমি তো জানি না, আমি কিভাবে বলবো। সবাই জিমিন আপুকে খুঁজতে ব্যস্ত হয়ে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে যাচ্ছে, বরযাত্রী চলে আসবে। সবার মুখে চিন্তা। বিয়ের এত আয়োজন করেছে, এত আত্মীয় স্বজন, মান সম্মানের প্রশ্ন আছে। তারপরে তো ছেলের বাড়ির সামনে মুখ দেখাবে কি করে? এই অবস্থায় বড় জেঠু কি করবে কোনো কুল খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে বাবাকে ডেকে বলল, তে তো বিয়ের যোগ্য, তেকে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? মান সম্মান বাঁচানোর জন্য এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। যেহেতু পাত্র যোগ্য আর আমার গায়ের রংটাও শ্যাম বর্ণের, তাই বাবা একবার বলাতেই কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। জিমিন আপু দেখতে কত ফর্সা, কত সুন্দর, আর আমি শ্যাম বর্ণের। আমাকে তো জঙ্কুক কখনোই পছন্দ করবে না। সে তো জিমিনকে পছন্দ করেছে। জিমিনকে পছন্দ করেই তো সে এত ছোট ঘরে বিয়ে করতে রাজি হয়েছে। আমাকে যখন দেখতে পাবে তখন তো আমাকে মেনে নিবে না। কিন্তু বাবা আর জেঠুর প্রচুর চাপে আমাকে কোণে সেজে জিমিন আপুর জায়গায় বসতে হলো বিয়ের পিড়িতে। লাল টুকটুকা শাড়ি পরে ভারী গহনা পরে বসে আছি কোণে সেজে। কিছুক্ষণের মধ্যেই বরপক্ষ চলে এসেছে। বর আসার কথা শুনে বুকের মধ্যে টিপ টিপ করছে। জানি না কোণের জায়গায় আমাকে দেখে তাদের রিয়াকশনটা কেমন হবে। বরকে বরণ করা হলো। কিছুক্ষণের মধ্যে বর পক্ষের লোকেরা আমাকে দেখতে এলো। দেখতে এসে বউ চেঞ্জ হয়ে গেছে বলে চিল্লাচিল্লি করতে শুরু করলো। আমি ভয়ে বাবা আর চাচার মুখের দিকেই তাকিয়েছি। জেঠু আর বাবা মিলে পাত্রপক্ষকে বলল, কোনে ঠিক আছে। এ কথা বলে তাদেরকে চাপ দিল বিয়ে করার জন্য। বিয়ে না করলে ঝামেলা হবে। গ্রামের বাড়ি, মানুষের অভাব নেই, তারাও চাপের মুখে পড়ে বিয়ে করতে রাজি হয়ে গেল। নানান ঝামেলার মধ্যে বিয়ে সম্পন্ন হলো। আজকে জিমিনের জায়গায় জঙ্কুকের বউ হলো তে। জানি না তাদের মনে কোনো ক্ষোভ জমে আছে নাকি, আর জমে থাকলেই বা কি, যা হওয়ার তা তো হয়ে গেছে। তাছাড়া আমি তো চাইনি এমন কিছু হোক। আমার তো জঙ্কুক ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে। বিয়ে করতে এসেছিল হুড়পড়ি, আর এখন বিয়ে করে নিয়ে যাবে এই শ্যামলা বর্ণের পেতনিকে। আমার নিজের জন্য আমার অনেক খারাপ লাগছে। আমি তো চাইনি কখনো এভাবে জোর করে কাউকে বিয়ে করতে। বিয়ে নিয়ে তো আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু কোনোটাই পূরণ হলো না। খুব আফসোস লাগছে। আশেপাশের আত্মীয় স্বজনরা বলা বলে করছে, বাহ বাহ, তের ভাগ্যটা তো জিমিন খুলে দিয়ে গেছে। না হলে তেকে কি কখনো এমন ছেলে বিয়ে করতে আসে? এসব কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। ভাগ্যর কাছে এভাবে হেরে যাব কখনো ভাবতেই পারিনি। বিদায়ের সময় হয়ে গেল। বাবা যখন আমার হাতটা জঙ্কুকের হাতে দিচ্ছিল তখন লজ্জায় মাথাটা নিচু করে ফেললাম। মনে মনে বলতে লাগলাম, জিমিন আপু তুমি কোথায় গেছো? কোথায় গেলে? কার কাছে গেলে? এসব ভেবে মনটা আরো খারাপ হয়ে গেল। ব্যস্ত শহরের রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে গেলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে শুরু করলো, ছিচি করতে শুরু করলো। এই কি জঙ্কুক, একে তো মধ্যবিত্ত ঘরের মেয়ে বিয়ে করে এনেছিস, তারপরে আবার গায়ের রং কম। মেয়ে দেখার সময় চোখ দুটো কি কপালে তুলে রেখেছিলি? তুই আমাদের বাড়ির একমাত্র ছেলে, তোর বউ থাকবে পরীর মতো, আর এই কি সর্বনাশ করে এসেছিস তুই? এই সমস্ত কথা শুনে মনটা আরো ভেঙে গেল, কিন্তু কোনো কথাই কানে তুললাম না। আমাকে পাঠিয়ে দেওয়া হলো জঙ্কুকের রুমে। খেয়াল করলাম রুমটা অনেক সাজানো গোছানো। এই রুমে আজকে জিমিন আপুর থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি লেখন, এখানে আজকে আমি বসে আছি।
ঘরে নিভু নিভু আলোতে চুপচাপ বসে রইলাম। হয়তো অন্য সকল মেয়েরা বসে থাকতো স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি একটা অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম যজ্ঞ রুমে ঢুকছে। ওনাকে দেখে আমার শরীরটা ভয়ে কাঁপতে শুরু করলো। জানি না এখন আমাকে কত কথার সম্মুখীন হতে হবে। এসব ভেবে ভয়ে কুঁকড়ে উঠলাম। খেয়াল করলাম উনি আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। উপরে তাকাতে দেখলাম ফ্যান ঘুরছে। মনে হচ্ছে ফ্যানটা আমার উপরেই পড়ে যাবে। সমস্ত কিছুই যেন উল্টাপাল্টা লাগছে। আমার এখন কি করা উচিত কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে চোখ বন্ধ করে থপ করে বিছানায় শুয়ে পড়লাম। আস্তে আস্তে শরীরটা আমার নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো, কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরছে। হাতটা ধরে আমার চোখে মুখে পানি ছিটা দিচ্ছে, কিন্তু আমি কিছুতেই চোখ খোলার শক্তি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তারপরেও আমি চোখ খুলে তাকানোর শক্তি পাচ্ছিলাম না। আস্তে আস্তে আমি পুরোপুরি নিস্তেজ হয়ে গেলাম। অনুভব করতে লাগলাম এখন আমার পাশে কেউই নাই। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি আমার মুখে কিছু একটা দিয়ে বলছেন, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেশার কমে গেছে, একটু কষ্ট করে খেয়ে নিন, হা করুন। কথাগুলো শোনার পর আমি হা করার মতো কোনো শক্তি পাচ্ছিলাম না। অনেক কষ্টে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে। পানিটা মিষ্টি, বুঝতে বাকি রইল না এটা চিনির পানি। অনেক কষ্ট করে পানিটা খেলাম। খাওয়ার পর চোখ বন্ধ করে একটু ঝিম ধরে শুয়ে রইলাম। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি। কোনো রকমে চোখ খুললাম। চোখ খুলে দেখি জঙ্কুক আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে। আমি ওনাকে দেখে তাড়াহুড়া করে বসতে নিলে উনি আমাকে বলল, এত তাড়াহুড়া করার কিছু নাই, আপনি আস্তে আস্তে উঠুন আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খান নাই, তাই প্রেশারটা লো হয়ে গেছে, এগুলো খেয়ে নিন। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে চাক গেছে আমার উপরে, আমার গলা দিয়ে কি খাবার নামার কথা? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে, সারাদিন অবশ্যই কিছু না কিছু খেতাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার অনেক ক্ষুধা লাগছে। সামনে মুরগি রোস্ট আর পোলাও দেখে লোভ সামলাতে পারলাম না। প্লেটটা হাতে নিয়ে গপ গপ করে খেতে লাগলাম। হঠাৎ করে গলায় খাবার আটকে গেল। হেঁচকি তুলতে শুরু করলাম। কোনোভাবেই যেন হেঁচকিটা কমছিল না। হঠাৎ খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরলো। হাত থেকে পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবুক সেটা দেখার কোনো দরকার নাই। এই মুহূর্তে আমার খিদা লাগছে আর আমাকে খেতে হবে, আমি শুধু সেটাই জানি। তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার খাওয়া শেষ হয়ে গেল। আমি রিল্যাক্স মুডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলে রেখে আসতে গেল। মনে মনে ভাবলাম, যাক, লোকটা হয়তো খুব ভালো। কথাটি ভেবেই আমার মনটা একটু শান্ত ছিল। কিন্তু হুট করে উনি আমাকে বলল, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে একটু কথা ছিল। আমি নড়ে চড়ে শোয়া থেকে উঠে বসে বললাম, না ঘুমাই নাই আমি। কি বলবেন বলুন? উনি এবার গভীর গলায় বলল, সত্যি কথা বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আপনার বোন জিমিনকে প্রথমবার দেখে আমার খুব ভালো লেগে গিয়েছিল। ওকে নিয়ে ছোট্ট একটা সংসারের কল্পনা করে ফেলেছিলাম। সে জায়গায় আমি আপনাকে কিছুতেই মানতে পারছি না। আপনাকে আমি কোনো প্রকার আঘাত দিয়ে কথাটি বলতে চাইনি, তবে আমি সোজা সাপটা স্বভাবের ছেলে, যা বলে সরাসরি না মানার একটা কারণ আছে। আমি আশা করব আপনি যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে আমার কথাটা বুঝতে পেরেছেন। ওনার কথা শুনে আমার একটু খারাপ লাগে নাই। কারণটা আর কি হবে? কারণটা তো এটাই, আমি আপুর মতো ফর্সা না। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়েটা আর 8-10টা মেয়ের মতো স্বাভাবিক না। ওনার কথায় আমি জবাব দিয়ে বললাম, আপনাকে জোর করে মানতেও হবে না। আমি নিজেও চাইনি এভাবে বিয়েটা হোক, কিন্তু কি করব? বিয়ের দিন সকালবেলা জিমিন আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে কোথায় গেছে কাউকে বলেও যায়নি। কারোর সাথে রিলেশন আছে নাকি সেটা আমরা কেউ জানতাম না। এই মুহূর্তে কি করবে কেউ বুঝতে পারছিল না। আর ওই বাড়িতে শুধুমাত্র বিয়ের যোগ্য মেয়ে আমিই ছিলাম। তাই সবার জোরাজুরিতে আমি বিয়ে করতে রাজি হয়েছি। আমি জানি আমি জিমিন আপুর তুলনায় কিছুই না। জিমিন আপুর গায়ের রং অনেক ফর্সা আর আমি শ্যামলা, এটা নিয়ে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই। আমি সব সময় নিজেকে পারফেক্ট ভাবে করে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যেতে হবে সেটা আমি কখনোই ভাবি নাই। আপনি চিন্তা করবেন না, আমি কখনোই আপনাকে জোর করব না। সময়টা একটু পার হতে দিন। আপনি চাইলে আমি নিজে আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আমার কথা শুনে উনি ভীষণ চমকে গেলেন। উনি হয়তো আশা করেন নাই আমি এরকম কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি আমাকে বলল, সে যাই হোক, সময়েরটা সময় বলে দিবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারছি না। আপনি এ বাড়িতে এসেছেন, মেহমান হিসেবে থাকবেন, কোনো প্রকার সমস্যা আপনার হবে না। সমস্ত বিষয় খেয়াল আমি রাখবো, কিন্তু দয়া করে আমার কাছ থেকে ভালোবাসা আশা করবেন না, কারণ আপনার বোনকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি কিছুক্ষণ চুপ থেকে তাকে জবাব দিলাম, আপনি দয়া করে
আমাকে সিনেমার নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না বলেছি, কিন্তু তাই বলে আপনি আপনার স্ত্রীর সামনে অন্য মেয়েকে ভালোবাসি সেটা বলবেন, সেটা আমি মেনে নিব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সম্পর্কটা ওইভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসি কথাটা বলার আগে 10 বার ভেবে বলবেন। আমি জানি আমার গায়ের রংটা জিমিন আপুর থেকে একটু কম, তাই বলে কখনোই নিজেকে আমি ছোট করে দেখিনি আর এখন দেখিও না। তাই দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছা তাই বলে যাবেন না। দোষটা তো আমার না, আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য সমস্ত কিছু উল্টাপাল্টা করে দিয়েছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবনটা বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি একটু খেয়াল করে দেখলাম ওনার মুখটা একেবারে চুপসে গেছে। গেলেই বাকি আমি কেন ওনার এই সমস্ত কথা শুনে নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমা না, আর আমি বাংলা সিনেমার নায়িকা শাবানাও না। সুতরাং যতদিন আমি জঙ্গকের বউ হিসেবে আছি, আমি আমার অধিকার আদায় করে নিব, তবে সেটা ভালোবাসা দিয়ে হোক আর জোর করে। উনি কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিল, আমার মন যা চায় আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে আমি সেই অধিকার দেইনি, নিজের অধিকার বাইরে গিয়ে দেখাবেন। দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু। ওনার এই কথা শুনে মাথায় রাগ চেপে গেল, তবু নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমি আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেভেল, বুঝেছেন? আপনি যেমন আমাকে তো তেমনই হতে হবে। দেখুন আপনি কিন্তু বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম বোকাশোকা, কথাও বলতে পারেন না। এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে ফুলঝুরি ফুটছে। আমার সাথে লাগতে আসবেন না। বকবক তো আপনি শুরু করেছেন। দেখতে জিমিনের মতো ফর্সা না দেখে ভেবেছেন আমি অবলা নারী। সিনেমার মতো আপনাকে খাটে শুতে দিয়ে আমি নিচে শোব, তা তো হবে না মশাই। আপনার যদি ঘুমাতে ইচ্ছা করে আমার পাশে এসে ঘুমান। আপনি তো দেখছি বেশ ডেঞ্জারাস মেয়ে, আমি আপনার পাশে কেন ঘুমাবো? তাহলে কোথায় ঘুমাবেন? পাশের রুমে ঘুমাবো। তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। জঙ্কক এবার তের কথা শুনে বেশ অবাক হলো। অবাক হয়ে বেশ কিছুক্ষণ চুপ থেকে রাগি রাগি কণ্ঠে জঙ্কক তেকে বলল, এই যে শুনুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই হোক, আমি ঘুমালাম, কিন্তু আপনি যদি রুম ছেড়ে বাইরে অন্য কোথাও ঘুমাতে চান আমি আপনার সাথে চলে যাব। জঙ্কক বেশ চমকিত পলকিত হয়ে তের কথা শুনছিল। আপনি তো দেখছি বেশ নাছরবান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি। এবার আমাকে একটু রেহাই দিন। ঠিক আছে ভূত মশাই। ভূত মশাই কে আবার? কেন আপনি আপনি আমার নামও ঠিক করে ফেলেছেন এর মধ্যে? হ্যাঁ করেছি। জঙ্গক একটু বিরক্ত হয়ে তেকে বলল, আপনি সত্যি পাগল একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? সেটা নতুন করে বলার কিছুই নেই। আমি একটু নাছর বান্দা, সবাই জানে। আপনি ঘুমান আর ধন্যবাদ খাবার খাওয়ানোর জন্য। এগুলো আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পানি ছাড়া। দোহাই লাগে, এবার চুপ হন, আমাকে ঘুমাতে দেন একটু। সঙ্গে সঙ্গেই তে হাত দুটো দিয়ে নিজের মুখ চেপে ইশারা করে জঙ্গককে ঘুমাতে বলল। যাই হোক, তে আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলো জঙ্গক ঘুমের মধ্যে নাক ডাকছে। জঙ্গক এমন ভাবে নাক ডাকছে মনে হচ্ছে যেন ভূমিকম্প হবে। তের প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছিল, কি করবে বুঝতে পারছিল না। তের দুষ্টু মাথায় একটু দুষ্টুমি বুদ্ধি আসলো। এক গ্লাস পানি নিয়ে জঙ্গকের নাক বরাবর ঠেলে দিল। জঙ্গক লাফ মেরে উঠে বসে বলতে লাগলো, কি হলো, কি করলেন এটা? আপনি এভাবে পানি দিলেন কেন? মাথার কি সমস্ত তার ছিঁড়ে গেছে আপনার? মাথার তার তো আমার ঠিকই আছে, বলি কি যেভাবে নাক ডাকছেন মনে হচ্ছে 7 মাত্রায় ভূমিকম্প হচ্ছে। তের এই রকম কথায় জঙ্গক ভীষণ রেগে গেছে। কিছুক্ষণ থুম ধরে বসে থেকে আবার বলল, দেখুন এই সমস্ত মজা আমার একদম পছন্দ না, আর কখনো করবেন না। আপনি খুব বেশি করতেছেন। কাল থেকে দেখতেছি আপনি কাহিনী করে করে আমাকে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি আপনার মতো একটা পাগলের পাল্লায় পড়লাম। আল্লাহ আমায় রেহাই দাও। হয়েছে হয়েছে, এতটা হতাশ হতে হবে না। আমি আপনাকে কষ্ট দেওয়ার মতো কিছুই করি নাই। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দিন। আমি তো আপনার বাসার কাউকে চিনি না। কারো সাথেই পরিচয় হতে হবে না। বাসায় অনেক মেহমান, আপনি ঘরে থাকুন, ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। জঙ্গক আরো কিছু বলতে যাবে, সেই মুহূর্তেই তাদের দরজা নক হচ্ছিল। বউ নিয়ে নিচে আয় জঙ্গক, সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে আসছি, তুমি যাও। আচ্ছা চলে যাচ্ছি, তাড়াতাড়ি আসিস কিন্তু। জঙ্গক বিছানা থেকে উঠতে যাবে, সেই মুহূর্তেই তে বিছানা থেকে নেমে জঙ্গকের পাশে ফ্লোরে বসে বলল, আচ্ছা আপনার বাসায় কে কে আছে বললেন না তো? আপনার এত কিছু জানতে হবে না। অতিথি হয়ে এসেছেন, ঠিক সময় চলে যাবেন, এটুকুই মাথায় রাখুন।
বাসায় কে আছে সেটা জেনে আপনি কি করবেন? জঙ্কুকের এমন কথা শুনে তের ভীষণ রাগ উঠছিল, কিন্তু তেও নাছোড়বান্দা। যতক্ষণ পর্যন্ত জঙ্কুক না বলবে ততক্ষণ পর্যন্ত তাকে বিছানা থেকে উঠতেই দিল না। আপনি না বললে আপনাকে বিছানা থেকে উঠতেই দেব না। আগে বলুন কে কে আছে? আপনি তো দেখছি সত্যি নাছোড়বান্দা। কে কে আছে সেটা বললে আপনি কি করবেন? আপনি একরোখা হলে আমিও আপনার থেকে বেশি একরোখা। আমি কিছুতেই বলবো না। ওকে, বলতে হবে না, যান ওয়াশরুমে যান। জঙ্কুক তেকে এভাবে হার মানতে দেখে খুব খুশি হলো। যখনই উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে যেতে লাগলো, সঙ্গে সঙ্গে তে পাটা বাড়িয়ে দিল। জঙ্কুক তের পায়ের সাথে আটকে গিয়ে ঠাস করে ফ্লোরে পড়ে গেল। আপনি ইচ্ছা করে এমনটা করেছেন তাই না? কেন করেছেন এমন? কোথায়? আমি তো কিছুই করিনি। আপনি বলেন নাই তাই শাস্তি পেয়েছেন। যদি এখনো না বলেন তাহলে অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখেন কি করবেন। জঙ্কুক বেশ বুঝতে পারলো তে অনেক নাছোড়বান্দা, তাই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে সে বলল, আমার পরিবারে আমার বাবা মা আর আমার একটা বড় বোন আছে। আমার বাবা ব্যবসার কাজে সব সময় দেশের বাইরে থাকে। আমার মা দেশেই থাকে কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে। আমার বড় বোন তার হাজবেন্ড নিয়ে লন্ডনে থাকে আর আমার বাবা দেশের বাইরে আছে। উনি বিয়েতে আসতে পারে নাই, উনি ওনার কাজে ব্যস্ত। আচ্ছা, তাহলে আপনার বাসায় রান্না কি করে এটাও কি আপনার জানতে হবে? বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন। আপনি এখন রেডি হন, বসার ঘরে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। পারলে একটু ভালো করে মেকআপ করবেন, না হলে আমার মান সম্মান থাকবে না। বিয়েটা তো ফাঁসিয়ে করেছেন, সেটা তো আর কেউ বুঝবে না। সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে, পরে সময় সুযোগ বুঝে আলাদা হয়ে যাব আমরা। আশা করি বুঝতে পেরেছেন। কথাটি শুনে তের বুকের মধ্যে কেঁপে উঠল। যতই হোক জঙ্কুক তার স্বামী, কোনো মেয়ে চায় না স্বামীর মুখ থেকে ডিভোর্সের কথা শুনতে। নিজেকে খানিকটা সামনে নিয়ে তে জবাব দিল, আমি ওইসব আটা ময়দা মাখতে পারবো না। যেরকম আছি সেরকমই যাব। কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। আটা ময়দা মেখে কৃত্রিম সুন্দরী হয়ে কাউকে ঠকানোর ইচ্ছা আমার নাই। আশা করি বুঝতে পেরেছেন। আপনার যা ইচ্ছা করুন, আমাকে বলতে আসবেন না। আমার তাতে কোনো ইন্টারেস্ট নাই। কথাগুলো বলে জঙ্কুক ওয়াশরুমে ঢুকে পড়ল। এর মধ্যেই তে খেয়াল করলো ঘরটা পুরোপুরি অগোছালো আছে, তাই ঘরটা গোছাতে শুরু করলো। পুরো ঘরটা টিপটাপ করে গুছিয়ে তারপরে আলমারি থেকে জঙ্কুকের জন্য ড্রেস বের করে বিছানায় রাখলো। তারপরে ছটপট করে একটা শাড়ি পরে আটা ময়দা মাখা ছাড়া নিজেকে সুন্দরভাবে গুছিয়ে ফেললো। জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে এক নজরে পুরো ঘরটা দেখে পুরোপুরি অবাক। বিছানার উপরে কাপড় দেখে বলল, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি পরিপাটিভাবে গুছিয়ে কে দিয়ে গেল? এই সমস্ত কিছু আমি করেছি। তের কথা শুনে জঙ্কুকের মুখটা একেবারে চুপসে গেল। জঙ্কুকের চুপসে যাওয়া মুখটা পুরোপুরি আলুর চপের মতো লাগছিল। এত কিছু করতে কেউ তো আপনাকে বলেনি, এত কিছু কেন করতে গেলেন? আমার নিজের ঘর আমি গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? আপনার ঘর মানে এটা আপনার ঘর কবে হলো? কেন? স্বামীর ঘর তো স্ত্রীরও ঘর হয়। বিয়েটা যেভাবেই হোক না কেন, ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। সুতরাং ঘর গোছানোর অধিকার আমার আছে। আপনি একটু বেশি করছেন। আর আপনাকে এই ড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পরবো না। আমার কাছে এটা ভালো লেগেছে তাই বের করেছি, পরলে খুশি হব। আপনার খুশিতে আমার কি যায় আসে? করেছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার অধিকার দেখাতে আসছেন। লজ্জা করা উচিত আপনার। জঙ্কুকের এই কথাটি শুনে তের বুকের মধ্যে অনেক কষ্ট লাগছিল। চোখের কোণে মেঘ ঝুমে এক ফোঁটা পানি চলে আসছিল। তবুও নিজেকে শক্ত করে তে বলল, আপনার ইচ্ছা মতোই পরে নিন, সমস্যা নেই। জঙ্কুক তে রাখা ড্রেসটা আলমারিতে রেখে দিয়ে নিজের ইচ্ছা মতো একটা ড্রেস পরে নিল। ঠিক আছে, আমার পছন্দ মতো যখন ড্রেসটা পরলেন না, এটা শাস্তি আপনাকে পেতেই হবে, কিন্তু কখন কিভাবে দেব সেটাই দেখার বিষয়। তে আনমনে বসে বসে ভাবছিল সে কি করবে। হঠাৎ করে জঙ্কুকের তুরির শব্দে তের চিন্তা কেটে গেল। এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখেন? না কিছু না। কি হয়েছে বলুন। আপনি আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আলমারিতে হাত দিবেন না, বুঝলেন? তেও জঙ্কুকের কথা শুনে ভীষণ হাসলো। তারপরে জঙ্কুকের সামনে তুরি বাজিয়ে বলল, ও হ্যালো, হাজবেন্ডের আলমারিতে হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছুই করিনি। জঙ্কুক বেশ খানিকটা বিরক্ত হয়ে তেকে বলল, আপনি সত্যিই পাগল, আপনার মাথার সমস্ত তার ঢিলা। ও হ্যালো হাজবেন্ড, আপনি একটু ভুল করছেন। আমার মাথার তার ঢিলা না, আমার মাথার তার সমস্তগুলোই ছিঁড়া। ও গড, আপনার কথায় আমি প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছি। দয়া করে হাত জোর করে বলছি, বকবকানি কমান আর চলুন বসার রুমে চলুন, আমাকে মুক্তি দিন। তারপর জঙ্কুক আর তে নিচে নেমে আসলো। জঙ্কুক আর তেকে একসাথে দেখে সবাই বলা বলি করছিল, জঙ্কুকের কি চোখ কপালে উঠে পড়েছিল নাকি? এমন শ্যামলা মেয়েকে কেউ বিয়ে করে, তার উপর আবার মেয়ের পরিবারও ধনী না। একের পর এক আত্মীয় স্বজনরা তেকে নানান ভাবে কথা শোনাচ্ছে। তের গায়ের রংটা একটু কম বলে আজে বাজে কথা বলছে। তের ভীষণ কষ্ট হচ্ছে, চুপচাপ ওখানেই দাঁড়িয়ে আছে।
আমার চেহারাটা তো দেখতে এতটা খারাপ না, গায়ের রংটা একটু কম। মানুষ শুধু বাইরের সৌন্দর্যটাই দেখে, ভিতরে মানুষটা কেমন সেটা জানার প্রয়োজন মনে করে না। ফর্সা হলেই যে ভালো মানুষ হতে হবে এমন কোনো কথা আছে? শ্যামলা মেয়েরা কি মানুষ না? তাদের কি মন নেই? হুট করেই তে শাশুড়ি মা আসলো ওখানে। তাকে দেখে সবাই একদম চুপ হয়ে গেল। শাশুড়ি এসে তেকে বলল, তোমার নাম কি মা? তে চট করে ওনাকে সালাম দিয়ে উত্তর দিল, আমার নাম তে। উনি হেসে বলল, বাহ, খুব সুন্দর নাম। মা, আপনি এখানে এসে বসুন। আপনার অসুস্থ শরীর নিয়ে এখানে আসার কি দরকার ছিল? শুনেছি ডাক্তার আপনাকে বেড রেস্ট দিয়েছে। এই অসুস্থ শরীর নিয়ে আপনার কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল? আপনি বললে আমিই তো আপনার রুমে যেতাম। আমি যদি আপনার রুমটা চিনতাম তাহলে সকালে উঠে আপনার রুমে চলে যেতাম। আমি এই বাড়িতে নতুন তো, তাই কারো রুমে চিনি না, তাই আপনার সাথে দেখা করতে পারি নাই। মা, আপনার কষ্ট হচ্ছে না তো? তিন এক রাশ হাসি মুখ নিয়ে বলল, আমার মাটা দেখছি অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা দেখতে যেমন রূপবতী তেমন গুণবতী। শাশুড়ির মুখে প্রশংসা শুনে অঝরে কান্না করে দিল তে। জীবনে প্রথম তাকে কেউ রূপবতী বলেছে। নিজেকে সামলানোর অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না, তাই জিনকে জড়িয়ে ধরেই তে হাউমাউ করে কাঁদতে লাগলো। মা, আপনি আমাকে রূপবতী বললেন। আজ পর্যন্ত কেউ আমাকে রূপবতী বলে নাই। আপনার মুখে রূপবতী কথাটা শুনে আমি নিজের আবেগটা সামলাতে পারছি না। সবাই তোমার বাইরের রূপটা দেখে, কিন্তু ভেতরের রূপটা তো কেউ দেখে না। সবাই যদি তোমার ভেতরের রূপটা দেখতো তাহলে সবাই তোমাকে রূপবতী বলতো। আমি যে তোমার ভেতরের রূপটা উপলব্ধি করতে পেরেছি, তাই আমার কাছে তুমি সব থেকে বেশি রূপবতী। আমি জঙ্গকের বড় বোন লিসার মুখে শুনেছি তোমার বিয়ের ব্যাপারে। শোনো মা, আমার ছেলে তোমার ভাগ্যে ছিল তাই এভাবে বিয়ে হয়েছে। আমার ছেলে যদি তোমার ভাগ্যে না থাকতো তাহলে কখনোই হতো না। কে কি বললো সেটা কখনোই কানে নিবা না। মানুষ যাই বলুক না কেন, তোমার নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজ হচ্ছে কথা বলা। মনে রাখবে, যখন কেউ তোমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবে, ভেবে নিবে তোমাকে নিয়ে সে ঈর্ষা করছে। তোমার সুখ তার সহ্য হচ্ছে না, তাই তোমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে। লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথা কানে নিয়ে লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না। শাশুড়ির কথা শুনেতে অনেকটা ভরসা পেল। শাশুড়িকে জড়িয়ে ধরে আবার কাঁদতে লাগলো। জিন পরম যত্নে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলিটা কাঁদছিস কেন ভাবে? শোন মা, আজকে রাতের পরে বাসা পুরো ফাঁকা হয়ে যাবে। লিসাও রাতের ফ্লাইটে লন্ডন চলে যাবে। বাসায় শুধু তুই, আমি আর জঙ্কুক থাকবো। প্রতিদিন বাবুর্চির রান্না খেতে খেতে বিরক্ত লাগে আমার। আমি জানি এখন থেকে আমার বাবুর্চির রান্না খেতে হবে না, কারণ আমার বৌমা এসে পড়েছে না। এখন থেকে আমার বৌমা আমাকে অনেক ভালো ভালো রান্না করে খাওয়াবে। কিরে মা, খাওয়াবি না? তে চোখের পানি মুছে এক গাল হাসি নিয়ে বলল, অবশ্যই খাওয়াবো। আমার মার এত ছোট্ট একটা আবদার, আমি মেয়ে হয়ে সেটা রাখবো না? চিন্তা করো না, আমি সব গুছিয়ে নেব। আমাকে শুধু একটু বুঝিয়ে দেবে আর দোয়া করবে। জিন হেসে বলল, তা তো অবশ্যই। চারদিকে এক মুহূর্তে নীরবতা বিরাজ করছে। সবাই খুব চুপচাপ। তে খেয়াল করলো জঙ্কুক গাল ফুলিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। মা, এবার ঘরে চলুন তো, বেশি সময় এখানে থাকার প্রয়োজন নাই। আমি আপনার সাথে যাচ্ছি। আপনি আপনার ঘরটা আমাকে দেখিয়ে দেন, যেন পরে আসতে আমার অসুবিধা না হয়। তে শাশুড়িকে নিয়ে ঘরে চলে গেল। শাশুড়ি মায়ের সাথে আরো কিছুক্ষণ গল্প করে তার মনটা হালকা হলো। তারপর শাশুড়ি মায়ের ঘর থেকে বের হয়ে দেখে জঙ্কুক এক জায়গায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। এই সুযোগে তে একটা প্ল্যান করলো। মুখের মধ্যে কেক নিয়ে জঙ্কুকের সামনে গিয়ে জোরে একটা হাঁচি দিল। সঙ্গে সঙ্গে জঙ্কুক একটা লাফ দিয়ে উঠল। আমি 100% শিওর আপনি এটা ইচ্ছা করেই করেছেন। কেন করেছেন বলেন তো? আপনি আমার সাথে এমন কেন করছেন? আমার মাকে তো দেখছি ভালোই হাত করে ফেলেছেন। ফাঁসানোর ব্যাপারে আপনি অনেক ওস্তাদ। মাকে ফাঁসিয়ে ফেলেছেন পুরোপুরি। যে আমি যাই করি তাতে আপনার কি? যান, এই ড্রেসটা চেঞ্জ করে যে ড্রেসটা আমি পছন্দ করেছিলাম সেটাই পরবেন এখন। আমার কথা শুনেননি তো, তাই এমন হয়েছে। মাঝে মাঝে বইয়ের কথা শুনতে হয়, না হলে এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তের কথা শুনে জঙ্কুক বেশ বুঝতে পেরেছে এটাতে ইচ্ছা করে করেছে। তারপরও তের প্রতি কোনো রাগই দেখালো না। তারপর মুখটা একটু ভেঙচি মেরে জঙ্কুক তেকে বলল, আপনার পছন্দ করা ড্রেস আমি পরবো না। আপনাকে আমার ভালো লাগে না। জিমিনকে প্রথম দেখেই আমার ভালো লেগে গিয়েছিল। ভালোবাসাটা শুধু জিমিনের জন্যই ছিল, আপনার প্রতি ভালোবাসাই আসে না। তে হালকা করে জঙ্কুকের অনেকটা কাছে গিয়ে জঙ্কুকের কানের কাছে বলল, প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটাই শ্রেয়। আপনি আমাকে দেখতে থাকুন। কথাটি বলে তে একটা চোখ টিপ দিয়ে জঙ্কুককে বলে, আমার পছন্দ করা ড্রেসটা পরবেন কিন্তু। পরবো না।
কথাটি বলে জঙ্কুক রুমে চলে গেল। কিছুক্ষণ পরে জঙ্কুক সিঁড়ি দিয়ে নামছিল। তে জঙ্কুকের দিকে তাকিয়ে দেখে তের পছন্দ করা ড্রেসটাই জঙ্কুক পরে এসেছে। জঙ্কুককে দেখতে অনেক হট আর সুন্দর লাগছিল। তে তো পুরোপুরি ভাবে হা করে তাকিয়ে আছে। তের ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। হঠাৎ করে জঙ্কুক তের কাছে এসে পড়লো আর তেকে বলল, ভাববেন না, আপনার কথা মতো আমি ড্রেসটা পরেছি। আমার ড্রেস যখন যা ইচ্ছা তখন আমি তাই পরবো। আপনার কথা মতো চলবো নাকি? ঠিক আছে, কিছুই ভাববো না। ছোটখাটো খুনসুটি দিয়ে সারাটা দিন পার হয়ে গেল। সন্ধ্যার দিকে এক এক করে সমস্ত মেহমান চলে গেল। বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগে লিসাও চলে গেছে লন্ডনের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে তেকে বলে গেছে বিয়েটা যেভাবেই হোক না কেন সম্পর্কটা যেন স্বাভাবিক হয়ে যায়। আর তেও তাকে আশ্বস্ত করে বলল সে সমস্ত কিছু ঠিক করে নেবে, তারা যেন চিন্তা না করে। পরিবারের এই রকম সাপোর্ট পাবে কখনোই আশা করে নাই তে। সবাই তার পাশে আছে এটা ভেবে সে আরো ভরসা পেল। রাতে তে রুমে গিয়ে দেখে জঙ্কুক ল্যাপটপে কি যেন একটা কাজ করছে। তে নিচে গিয়ে কিচেন থেকে এক মগ কফি বানিয়ে এনে জঙ্কুকের দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, এই যে নিন কফি। জঙ্কুক তের হাত থেকে কফির মগটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে কিছুক্ষণ টেস্টটা বোঝার চেষ্টা করলো। তারপর তেকে বলল, কফি কে বানিয়েছে? কেন? কফিটা ভালো হয়েছে তাই। আমি বানিয়েছি। সঙ্গে সঙ্গে জঙ্কুকের মুখটা আলুর চপের মতো ফুলে গেল। মনে হয় আমার প্রশংসা করে ফেলেছে দেখে মুখটা আলুর চপের মতো ফুলে গেছে। তো এখন উনি আমাকে পচানোর দায়িত্বটা পালন করবে নিশ্চিত। এর জন্যই তো বলি টেস্টটা এত জঘন্য কেন। এটাই ভাবছিলাম। তে কোনো কথাই বলল না। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে হেসে ওখান থেকে চলে গেল। পরদিন সকালে তে ঘুম থেকে উঠে অনেক কিছু রান্না করেছে। প্রথমে রান্না করেই সে খাবার নিয়ে শাশুড়ি মার ঘরে গেছে। জিনকে নিজের হাতে খাবারগুলো খাইয়েছে। জিন তো তের হাতে রান্না খেয়ে অনেক খুশি। এত টেস্টি খাবার এতদিন পরে খেয়ে তার মনটা ভরে গেছে। শাশুড়ির কাছ থেকে অনেক অনেক প্রশংসা শুনে তে অনেক খুশি। খাওয়ানো শেষ করে দুজন মিলে কথা বলছিল। হঠাৎ করে জঙ্কুক ওখানে গিয়ে হাজির। আপনি আমার মায়ের রুমে কি করছেন? মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা আপনি যান, আমার মায়ের সাথে কথা আছে। সঙ্গে সঙ্গে জিন বলে উঠল, তে তো আর পড় না, ওর সামনে বল কি বলবি। না মা, আমি একা কথা বলতে চাই। তে আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ ও রুম থেকে চলে আসলো। মায়ের সাথে কথা বলা শেষ করে জঙ্কুক খাবার টেবিলে এসে বসলো। তেও জঙ্কুককে খাবার সার্ভ করছিল। তে খেয়াল করলো জঙ্কুক গপ গপ করে খাবার খাচ্ছিল। আরে এভাবে খাচ্ছেন কেন? আস্তে খান, শেষ হয়ে গেলে আমি আবার রান্না করব। মানে এগুলো কে রান্না করেছে? কে আবার? আপনার একমাত্র সহধর্মিনী আমি করেছি। এর জন্যই তো বলি এত জঘন্য কেন। কথাটি বলে জঙ্কুক আবারও গপ গপ করে খাওয়া শুরু করলো। জঘন্য খাবার এভাবে খাচ্ছেন, ভালো খাবার রান্না করলে যেন কিভাবে খাবেন। জঙ্কুক তের কথা কানে তুললো না, গপ গপ করে খেয়ে যাচ্ছে। এই যে শুনুন। বলুন। আমি একটু শপিং এ যেতে চাই। আমার সংসারের টুকিটাকি জিনিস কিনতে হবে আর কিছু সবজিও কিনতে হবে। আমি গেলে মন মতো কিনে আনতে পারতাম। আপনি গেলে যান, কিন্তু কিভাবে যাবেন? একটা গাড়ি তো আমি নিয়ে যাব। আর একটা গাড়ি আছে কিন্তু ড্রাইভার নাই। ড্রাইভারের ওয়াইফ অসুস্থ, সে ছুটিতে আছে। কিভাবে যাবেন? বুঝলাম, চাবিটা দিয়ে যান, আমি একাই চলে যেতে পারবো। একা যেতে পারবেন মানে? গাড়ি কে চালাবে? কেন আমি চালাবো। তের কথা শুনে জঙ্কুক পুরোপুরি চমকে গেল। জঙ্কুক তের মুখ থেকে এমন কথা আশা করেনি। আপনি গাড়ি চালাতে পারেন? হ্যাঁ পারি। আমি তো বেশি সুন্দর না, তাই নিজেকে কখনোই ছোট করে রাখতে চাইনি। সমস্ত কিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে পারফেক্ট করে গড়ে তোলার চেষ্টা করেছি। তের কথা শুনে জঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে রইল। তারপরে বলল, আচ্ছা আমি চাবি দিয়ে যাচ্ছি। এভাবেই দিন কাটছিল। ফ্রাইডেতে জঙ্কুক বাসায় ছিল। দুপুরবেলা গোসল করে বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। তে রুমে এসে দেখে জঙ্কুকের চুলগুলো ভেজা ভেজা, চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে। কোনো কথা না বলে জঙ্কুকের কাছে আসলো। হাতে একটা টাওয়াল নিয়ে জঙ্কুকের চুল মুছতে শুরু করলো। জঙ্কুক তো আশ্চর্য হয়ে গেল তের এই রকম আচরণ দেখে। জঙ্কুক তেকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কি সমস্যা কি আপনার? আপনার সাহস তো কম না। আমি তো আমাকে টাচ করার অধিকার আপনাকে দেই নাই। আপনাকে বলে আমার মাথার চুল মুছে দিতে। আপনার চুল ভেজা, চুল দিয়ে পানি পড়ছে, আপনার তো ঠান্ডা লাগবে তাই আর কি। আমার কি হলো না হলো সেটা আপনার দেখতে হবে না, আপনি আপনারটা নিয়ে ভাবুন না। তাছাড়া আমার আপনাকে ভালো লাগে না। জিমিনকে প্রথম দেখেই আমি পছন্দ করে ফেলেছিলাম। জিমিনকে আমি ভুলতে পারছি না। প্লিজ দয়া করে আমার কাছ থেকে দূরে থাকুন। জঙ্কুকের কথাটা শুনে তে প্রচুর পরিমাণে রেগে গেল। হাতের টাওয়াল নিয়ে ইচ্ছা করে জোর করে জঙ্কুকের মাথার চুল জোরে জোরে ঘষে মুছতে শুরু করলো আর বলতে লাগলো, আপনার সাহস তো কম না,
না আমার সামনে আপনি অন্য মেয়েকে ভালোবাসেন, এই সমস্ত কথা বলছেন? আপনাকে এই অধিকার কে দিয়েছে? আমি আপনার ওয়াইফ, আপনি কোনোভাবেই আমার সামনে কাউকে ভালোবাসার কথা বলতে পারেন না। আর কি বললেন আপনি? আমি আমারটা নিয়ে ভাববো? আপনি তো আমার, আপনার পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত কিছুই আমার। আমি তো আমারটা নিয়ে ভাবছি। আর বেশি কথা বলে এখনই চুলগুলো টেনে একেবারে ছিঁড়ে দেবো। ছাড়ুন আমাকে, 100 বার বলবো। আপনি কি করবেন? আপনি দেখতে চান আমি কি করতে পারি? না, দেখার দরকার নাই, ছাড়ুন। কথাটি বলে জঙ্কক থেকে আবারও ধাক্কা মারতে গেল। সঙ্গে সঙ্গে তেজ জঙ্ককের গাল দুটি শক্ত করে চেপে ধরে বলল, আমি অধিকার দেখাই না বলে এটা না, আমি অধিকার ছেড়ে দিয়েছি। আপনার ফুল বডিতে টাচ করার অধিকার আমার আছে, আর এই অধিকার থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারে না, আপনিও না। আর যদি একটা কথা বলেন তাহলে এমন একটা কাজ করব যে আর কথা বলার মতো সুযোগই পাবেন না। আপনার লজ্জা লাগে না? আমাকে এভাবে চেপে ধরেছেন কেন? আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছেন, ছাড়ুন আমাকে। ও মা, লজ্জা কেন লাগবে? পৃথিবীতে শুধুমাত্র আপনার সামনেই তো আমার কোনো লজ্জা নেই। আর চেপে ধরেছি মানে এর থেকে বেশি কিছু করবে। এখন পারলে আটকান। কি করবেন? জঙ্কক আরো কিছু বলার জন্য মুখটা খুলছিল, তে সঙ্গে সঙ্গে জঙ্ককের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে রাফভাবে কিস করতে শুরু করলো। তে জঙ্ককের চুলগুলো শক্ত করে 2 হাতে মুঠি করে চেপে ধরে জঙ্ককের ঠোঁটের ভেতরে কিস করছে আর জোরে জোরে বাইট করছে। জঙ্কক ধাক্কা দিচ্ছে কিন্তু সরাতেই পারছে না। পাঁচ মিনিট এইভাবে তেজ জঙ্ককের ঠোঁটের উপরে অত্যাচার করার পর ঠোঁটটা ছেড়ে দিয়ে জঙ্ককের ঠোঁটের উপরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বলে, আপনার ঠোঁটের টেস্টটা তো অনেক মিষ্টি। এরপর থেকে যখন আমার লো প্রেশার হবে, চিনির পানি না খাইয়ে আপনি আমাকে একটু চুমু দিয়ে দিবেন, তাহলেই আমার প্রেশার হাই হয়ে যাবে। আর আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, আমার সামনে অন্য মেয়েকে ভালোবাসি কথাটা আর কখনোই বলবেন না। যদি বলেন তাহলে এর থেকে বেশি কিছু করব। আমি কিন্তু অতটা সহজ সরল না যতটা আপনি আমাকে মনে করছেন। এখন চুপচাপ লক্ষ্মী হাজবেন্ডের মতো বসেন, আমি আপনার চুলগুলো মুছে দিচ্ছি। আপনার ঠান্ডা লাগুক কিংবা শরীর খারাপ হোক সেটা আমি চাই না, ওকে? জঙ্কক পাথরের মতো বসে আছে। সে কখনো কল্পনাও করে নাই তে তার সাথে এমন কিছু করতে পারে। সেদিনের পর থেকে জঙ্কক আর একবারের জন্য বলে নাই জিমিনকে পছন্দ করি কিংবা ভালো লাগে। জঙ্কক অনেক পরিবর্তন হয়ে গেছে। তেকে ফাঁসিয়ে বিয়ে করার কথা বলে আর খোটাও দেয় নাই। কেউ তো কম যায় না। জঙ্ককে জোর করে সেদিনই তার সাথে বিছানায় শুতে বাধ্য করেছে। জঙ্কক কিছুতেই রাজি হচ্ছিল না দেখে তে নিজেও জঙ্ককের পাশে ফ্লোরে শুয়ে পড়ে। তের একটাই কথা, আমি আমার হাজবেন্ডকে ফ্লোরে রেখে বিছানায় শুতে পারবো না, আবার আমি কষ্ট করে নিজে একা ফ্লোরেও শুতে পারবো না। আমার স্বামী যেখানে আমি সেখানেই যাব। বিয়ে হয়েছে, আমার স্বামীও আছে, স্বামীর সুখটা পাওয়ার অধিকার আছে আমার। ভবিষ্যতে সম্পর্ক থাকুক আর না থাকুক, এখন তো আছে, যতদিন আছে ততদিন আমরা একসাথেই থাকবো। জঙ্কক তের সাথে কিছুতেই কথা পারছিল না। এক প্রকার বাধ্য হয়ে সেদিন থেকে তের সাথে বিছানায় শুতে শুরু করে। আর তেও তো নাচর বান্দা কন্যা। জঙ্ককের শরীরের উপরে এক পা এক হাত দিয়ে জঙ্ককে চেপে ধরে প্রতি রাতে ঘুমাতো সে। এভাবেই দিন কাটছিল। জঙ্কক অনেক পরিবর্তন হয়ে গেছে। দেখতে দেখতে ওদের বিয়ের 4 মাস কেটে গেছে। এর মাঝে হুট করে জঙ্কক একদিন অফিস থেকে এসে তেকে বলল, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনাকে রেডি হতে বলেছি, আপনি রেডি হন। এত কিছু আপনার জানতে হবে না, আপনি একটু বেশি বকেন। এত বকা বাদ দিয়ে যান, তাড়াতাড়ি রেডি হন। তে একটু মন খারাপ করে যখনই ওখান থেকে চলে যেতে লাগে, পেছন দিক দিয়ে জঙ্কক বলে, শুনেন। সঙ্গে সঙ্গে তে ঘুরে তাকালো। হ্যাঁ বলুন, কি বলবেন? একটা শাড়ি পরে তৈরি হয়ে নিন। হঠাৎ শাড়ি কেন পরবো? আমি বলেছি তাই পরবেন। আপনি বললে আমাকে পড়তে হবে, আমি পারবো না পড়তে। কেন পড়বেন না? আপনাকে পড়তেই হবে। বললাম তো পড়বো না। ওকে, আপনার যা ইচ্ছা তাই করুন। কথাটি বলেই জঙ্কক রুম থেকে চলে গেল। জঙ্ককে রাগাতে পেরেতে ভীষণ খুশি, তার খুব ভাল লাগছে। কিন্তু কি শাড়ি পরবে? এই প্রথমবার জঙ্কক তাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। সে শাড়ি পরার আবদার করেছে আর সে পরবে না, এটা তো হতে পারে না। কিন্তু কি শাড়ি পরবে সেটাই ভেবে পাচ্ছিল না। খুশি হয়ে এক এক করে সমস্ত শাড়িগুলো আলমারি থেকে বের করে বিছানায় রাখছে, কিন্তু একটাও তার পছন্দ হচ্ছে না। হঠাৎ করে জঙ্কক রুমে ঢুকলো। আপনি এখনো রেডি হন নাই? আর এগুলো কি করেছেন? খাটের উপরে শাড়ির মেলা বসিয়ে ফেলেছেন? না মানে
না মানে কি হলো, এত মানি করছেন কেন? স্পষ্ট করে বলুন কি বলবেন। এমনিতে তো কথা মাটিতে পড়ে না, আর এখন এত তোতলাচ্ছেন কেন? ঠিকভাবে বলুন কি বলবেন। এই মুখটা একটু অসহায় ভাব নিয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, না মানে আবারও না মানে? সত্যি বলতে আমি কোন শাড়ি পরবো বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন তাহলে একটু ভালো হতো, আমার রেডি হতে সুবিধা হতো। জঙ্কুক একটু মুচকি হাসলো তের কথা শুনে। আচ্ছা আপনি একটু এদিকে যান, আমি একটু দেখি। কথাটি বলে জঙ্কুক শাড়িগুলো এক পাশে করে বিছানায় বসলো। সামান্য একটা শাড়ি চয়েস করতে পারছেন না কোনটা পরবেন, সব কাজ তো বলার আগেই করে ফেলেন। আজকে কি এমন হলো শাড়ি চয়েস করতে পারছেন না? না মানে থাক, আপনাকে আর মানি করতে হবে না, দেখতে দিন শাড়িগুলো। জঙ্কুক ইশারা করলো তেকে তার পাশে বসতে। তে চুপচাপ জঙ্কুকের পাশে বসতেই জঙ্কুক একটা একটা করে শাড়ি নিচ্ছে আর তে শরীরে জড়িয়ে দেখছে কোনটাতে ভালো মানায়। জঙ্কুকের এভাবে শাড়ি চয়েস করাটা তে খুব এনজয় করছিল, তার খুব আনন্দ হচ্ছিল। আপনি বরং কালো কালার শাড়িটাই পরেন, এটাতে আপনাকে ভালো মানাবে। কালো রঙের শাড়ি পরবে এ কথাটি শুনতেই তের মনটা খারাপ হয়ে গেল। কখনোই সে কালো কালার কাপড় চোপড় পরে নাই, বাবা মা কখনোই তাকে কালো রঙের কোনো কিছু কিনে দেয় নাই। এমনিতেই আমি শ্যামলা, কালো শাড়ি পরলে আমাকে আরো কালো লাগবে। আপনি কি আমাকে অপমান করার জন্য কালো রংটা বেছে নিয়েছেন? জঙ্কুক তের মুখের দিকে একটা বিরক্তি ভাব নিয়ে তাকালো। হয়তো তের মুখের এমন কথা জঙ্কুক আশা করে নাই। জঙ্কুক অ্যাংরি টোনে তেকে বলল, আপনার মতো সাহসী মেয়ের মুখে এই সমস্ত কথা মানায় না। মা না আপনাকে বলেছে আপনি দেখতে অনেক সুন্দর, বাইরের সৌন্দর্যটাই কি আসল? আমি না হয় আপনাকে ভেতর থেকেই দেখলাম, আপনি কালো শাড়িটাই পরুন। আপনাকে অপমান করার ইচ্ছা আমার নেই। আপনার যদি মনে হয় আমি আপনাকে অপমান করেছি তাহলে শাড়িটা পরার দরকার নেই। কথাটি বলেই জঙ্কুক রুম থেকে বের হয়ে গেছে। তে ভাবছে সে কি করবে, কালো কালার শাড়িটাই পরবে না অন্য কিছু পরবে। কোনো কিছু ভাবতে না পেরে সে কালো কালার শাড়িটাই পরে নিল। তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর অবাক হচ্ছে, কালো রঙে তো তাকে অনেক সুন্দর লাগে, তাহলে বাবা মা কেন তাকে এত বছর কালো রং পরতে নিষেধ করেছে সে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে তে খেয়াল করলো জঙ্কুক রুমে প্রবেশ করেছে। রুমে প্রবেশ করেই তার দিকে তাকিয়ে আছে। বাহ, আপনাকে তো খুব সুন্দর লাগছে, চোখে কাজল দেন আর একটা খোপা করেন আরো সুন্দর লাগবে। আমাকে চোখে কাজল দিলে একেবারেই ভালো লাগে না। কে বলেছে এই সমস্ত ফালতু কথা? আমি বলেছি দিতে, আপনি দিবেন। আর হ্যাঁ, এত মুখে মুখে তর্ক কেন করেন? আমার সাথে একদম তর্ক করবেন না, যেটা বলছি সেটা করুন। অপলক দৃষ্টিতে তাকিয়ে জঙ্কুকের মুখের দিকে জঙ্কুকের কথাগুলো শুনছিল। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? না মানে আর মানি করতে হবে না, যেটা বলেছি সেটা করুন। আমি নিচে নামছি, আপনি নিচে আসুন। কথাটি বলে জঙ্কুক দরজা পর্যন্ত গিয়ে আবার পেছনে তাকিয়ে তেকে বলল, কপালে একটা টিপ পরলে আরো সুন্দর লাগবে। জঙ্কুকের এই সমস্ত কথা শুনে তে তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সে বাধ্য স্ত্রীর মতো হাজবেন্ডের কথা মতো খোপা করেছে, চোখে কাজলও লাগিয়েছে, কপালে টিপও পড়েছে। তারপরে নিচে নামলো। খেয়াল করলো নিচে তার শাশুড়ি চিন বসে আছে। শাশুড়ি মা তাকে দেখেই বলল, আজকে আমার তে মামনিকে খুব খুশি খুশি লাগছে, তা কোথায় যাচ্ছ? চিনের কথা শুনে তে প্রচুর লজ্জা পেয়ে গেল। কি বলবে বুঝতে পারছিল না, লজ্জা নিচের দিকে তাকিয়ে রইল। তেকে লজ্জা পেতে দেখে চিন এগিয়ে এসে তের মুখটা উপরে তুলে বলল, জঙ্কুকের সাথে ঘুরতে যাচ্ছিস, তাতে লজ্জার কি আছে? আজকে আমার মাটাকে কিন্তু খুব সুন্দর লাগছে। কথাটি বলে হাতে থেকে বালা খুলে তের হাতে পরিয়ে দিল। এরপরে হাত খালি রাখতে হয় না, হাতে সবসময় চুড়ি পরতে হয়। যাও তোমার স্বামীর সাথে আনন্দ করে একটু ঘুরে আসো। পরশু আমার মহাজন আসবে, আমি আমার স্বামীকে নিয়ে ঘুরবো, তখন আমাদের প্রেম দেখে হিংসা করো না। জিনের কথা শুনে তে ভীষণ লজ্জা পেয়ে গেল। একটু হেসে জিনকে বলল, কি যে বলো না মা। তো কি হয়েছে, আমি তো তোর বন্ধুর মতোই। এখন যা, দেরি হলে জঙ্কুক রাগ করবে। বাহিরে বের হলো। খেয়াল করলো জঙ্কুক গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তেকে দেখে এক নজর কিছুক্ষণ তের দিকেই তাকিয়ে রইল। তের ভীষণ লজ্জা লাগছিল জঙ্কুকের সামনে এভাবে দাঁড়িয়ে থাক। কি ব্যাপার, কি দেখছেন? তেমন কিছুই না। তাহলে এভাবে তাকিয়ে আছেন কেন? এমনি তাকিয়ে আছি, সবকিছু তোমাকে বলতে হবে নাকি? এত বাচাল কেন তুমি? বেশি কথা বলো। তে খেয়াল করলো জঙ্কুক তাকে তুমি করে বলছে। তে তো ভীষণ খুশি, খুশিতে কি করবে বুঝতে পারছে না। ইচ্ছা হচ্ছিল এখনই নাচতে। তে ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? না মানি। ওফ, আজকে তোমার মুখ থেকে না মানি আর যাচ্ছেই না। এই যে আপনি আমাকে তুমি বললেন তো, তাই। আর তুমি আমার বয়সে ছোট, তোমাকে আপনি কেন ডাকবো? তোমাকে তুমিই ডাকবো। শোনো। জি বলুন। আজকে গাড়ি তুমি চালাবে, আমি পাশে বসবো। এই খুশিতে লাফাতে লাফাতে যখনই গাড়িতে উঠতে লাগে তখন একটা হোঁচট খায়। সঙ্গে সঙ্গে জঙ্কুক দেখে ধরে ফেলে। তোমার ছটপটানি পাগলামি স্বভাবটা আর গেল না, আস্তে ওঠো। আস্তে করে গাড়িতে উঠলো। জঙ্কুকও উঠে পাশে বসলো। কোথায় যাব? আমি রাস্তা বলে দিচ্ছি, তুমি চালাও।
জঙ্কুক রাস্তা বলে দিল আর তেও জঙ্কুকের দেখানো রাস্তা অনুযায়ী গাড়ি চালাতে শুরু করলো। তারা একটা রেস্টুরেন্টের সামনে এসে নামলো। জঙ্কুক তেকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। আস্তে আস্তে জঙ্কুক তেকে নিয়ে একটা জায়গায় গেল। সেখানে পুরোটাই মোমবাতি দিয়ে সাজানো আর পরিপাটি ছিল। দেখেই তো তের মনটা আনন্দে লাফাতে শুরু করলো। হঠাৎ করে একটা কেক আনা হলো। জঙ্কুক বলল, কেকটা কাটেন আপনি। হঠাৎ করে কেক কাটবো কেন? আজকে যে আপনার জন্মদিন সেটা তো ভুলে বসে আছেন। ও তাই তো, আজকে তো 30শে ডিসেম্বর আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি কিভাবে জানেন? মা বলেছে। এ তো অনেক খুশি। জঙ্কুক তাকে এইভাবে সারপ্রাইজ দিবে সে কখনো কল্পনাও করে নাই। হঠাৎ করে জঙ্কুক তার পকেট থেকে একটা রিং বের করলো। তারপরে তের হাতটা ধরে তেকে সামনে এনে দাঁড় করালো। ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে ওয়েটার এসে ওদের ডাক দিতেই ওরা দুজনই মেয়েটার দিকে তাকিয়ে পুরোপুরি চমকে যায়। মেয়েটাও চমকে গিয়ে নিজের মুখটা লুকাতে লাগে। কারণ হচ্ছে মেয়েটা আর কেউই না, জিমিন। জিমিন জঙ্কুক আর তেকে দেখে ওখান থেকে চলে যেতে লাগলেই জিমিনকে পেছন দিক দিয়ে ডাকতে শুরু করলো। জিমিন কিছুতেই দাঁড়াচ্ছিল না। তে গিয়ে জিমিনের হাতটা ধরে বলল, তুই এতদিন কোথায় ছিলি? হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলি আপু? জিমিন তের গালে কষিয়ে একটা চর বসিয়ে দিল। আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে এখন নাটক করছিস? লজ্জা করে না তোর? আমার জীবনটাকে এই অবস্থা করে আমার জঙ্কুককে আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস। এখন নাটক করে বলছিস আমি কোথায় ছিলাম? ওকে তো অভিনয়ের জন্য সেরা পুরস্কারটা দেওয়া উচিত। অনেক নাটক শিখে গিয়েছিস। নাটক করে আমার জীবনটা 12টা বাজিয়ে জঙ্কুকের গলায় ঝুলে পড়েছি। ভালো করে জানতি তোর থেকে আমি বেশি সুন্দরী। আমার যেরকম ঘরে বিয়ে হবে তোর কখনোই হবে না। তাই তুই হিংসা করে এটা করেছিস, তাই না? আমার সাথে হিংসা করতে তো লজ্জা করলো না? নিজের বোনের জীবনটাকে এভাবে নষ্ট করে দিয়েছিস। জিমিনের কথা তোর মাথার উপর দিয়ে যাচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না জিমিন কেন এরকমটা করছে। জিমিনের এইরকম রূপতে আগে কখনোই দেখে নাই। আপু কি হয়েছে? এমন করছিস কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর কথার মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এসব কেন বলছিস আমাকে? আমি কখন নাটক করলাম? আমি তোর কি ক্ষতি করেছি আপু? এখন তো তুই জঙ্কুকের সামনে নেকা সাজবি যে তুই কিছুই জানিস না, তুই কিছুই করিসনি। আপু তুই কেন এরকম বলছিস? আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি। আমি সত্যি বুঝতে পারছি না কি করেছি আমি। আজ থেকে জঙ্কুক বলে উঠলো, জিমিন তুমি আমাকে বলো কি হয়েছে? আর তেকে এমন বলছো কেন? তে কি করেছে আমাকে একটু খুলে বলো। জিমিন অসহায়ের মতো জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। কিছুটা রাগী গলায় বলল, তেকে জিজ্ঞাসা করুন না সে কি করেছে। আমার থেকে ভালো তো সেই বলতে পারবে, কারণ নাটকটার ডিরেক্টর তো সেই ছিল, আমি তো ছিলাম ভুক্তভোগী। জঙ্কুক তের দিকে সন্দেহ মুখ নিয়ে তাকিয়ে আছে। ভালোই বোঝা যাচ্ছে সে তেকে সন্দেহ করছে। জঙ্কুক তেকে জিজ্ঞাসা করলো, তে কি করেছে তুমি? জিমিন এইসব কেন বলছে? সত্যি করে বলো। আমার সাথে একদম নাটক করবে না, সব খুলে বলো। আপনি বিশ্বাস করুন আমি কিছুই করিনি। জিমিন আপু কেন এমন বলছে আমি জানি না। আমি কি ভুল করেছি আমি বুঝতে পারছি না। আপু তুই এমন কেন বলছিস? সত্যি করে বল না আমি এমন কি ভুল করেছি? জিমিন ভীষণ কান্না করছে। কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। তখন জঙ্কুক জিমিনের কাছে গিয়ে জিমিনের কাঁধে হাত দিয়ে বলল, জিমিন প্লিজ কান্না করো না। কি হয়েছে তুমি আমাকে বলো। কি আর বলবো বলুন? আর বলে কি হবে? আমার সমস্ত কিছু তো এই কালনাগিনী কেড়ে নিয়েছে। আমার তো আর কিছুই ঠিক হবে না। যা হওয়ার হয়ে গেছে। আমি চাই না আমার জন্য আপনাদের মধ্যে ঝামেলা হোক। আমাকে যেতে দিন। জিমিন তোমাকে বলতে বলেছি, তুমি বলো তে কি করেছে বলো। আপনার কি বিশ্বাস হয় বিয়ের দিন আমি বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছি? যে তো আমি বিশ্বাস করিনি, কারণ বিয়ের আগে আমরা ফোনে অনেক কথা বলেছি। কিন্তু হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে তুমি? জিমিন কান্না করতে করতে জঙ্কুকের সাথে যে সমস্ত কথা বলছিল সেগুলো শুনে তের হার্টবিট বেড়ে গেল। মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে সে মরে যাবে। কিন্তু জিমিন এই সমস্ত কথা কেন বলছে তে কিছুতেই বুঝতে পারছিল না। আমি কোথায় গিয়েছিলাম সেটা কি আপনি জানতে চান? হ্যাঁ জানতে চাই। বিয়ের দিন সকালে আমি রুমে বসে সাজছিলাম। হঠাৎ করে তের ফোন থেকে মেসেজ আসলো, আপু একটু লুকিয়ে বাহিরে আয়, জঙ্কুক ভাইয়া তোর সাথে দেখা করার জন্য তোকে সারপ্রাইজ দিতে এসেছে। আমি আর সরল মনে ঘর থেকে বের হয়ে গেলাম, কিন্তু সামনে গিয়ে দেখলাম কেউই নাই। তেকে ফোন দিচ্ছি ও রিসিভ করছে না। একটু পরে তের মোবাইল থেকে একটা মেসেজ আসলো, আপু একটু বাগানের দিকে আয়, জঙ্কুক ভাইয়া তোর জন্য ওখানে অপেক্ষা করছে। আমি বাগানে গেলাম। তারপরে জিমিন কথাগুলো বলে হেঁচকি তুলে কাঁদতে শুরু করলো। জঙ্কুক জিমিনের হাতটা ধরে বলল, তারপর কি হয়েছে? কান্না থামা, বলো জিমিন। তারপর হঠাৎ করে খেয়াল করলাম কয়েকটা ছেলে এসে আমাকে ঝাপটে ধরলো। আমার মুখে জানি কি চাপলো, সঙ্গে সঙ্গে আমি সেন্সলেস হয়ে গেলাম। জ্ঞান ফেরার পরে দেখলাম আমি সুগার বাসায় আছি। জঙ্কুক জিজ্ঞাসা করলো, সুগাটাকে? তের বেস্ট ফ্রেন্ড। যদিও তের থেকে 4 বছরের বড়, তারপরে ওদের মধ্যে ফ্রেন্ডশিপ খুব ভালো। সুগার তের মাধ্যমে আমাকে কয়েকবার প্রপোজ
প্রপোজ করেছে, কিন্তু আমি রাজি হই নাই। আর তে এই সুযোগটাই নিয়েছে, বিয়ের দিন আমাকে গায়েব করে দিয়ে আপনাকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। তে আমার সাথে এরকমটা করবে আমি ভাবতেও পারি নাই। সুগাকে দেখে আমি চমকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? সে আমাকে বলল, জিমিন আমি তোকে অনেক ভালোবাসি, তুই শুধু আমার হবি। আর দেখতেও এটাই চাই, তাই তো তোকে তুলে আনতে আমাকে সাহায্য করেছে। আমি ওকে বললাম আমি বিশ্বাস করি না, তে কখনোই এরকম কাজ করবে না। কিন্তু সুগা আমাকে বলল, হ্যাঁ তে এটা করেছে, আর এটা বিশ্বাস করার না করে এটাই সত্যি। আর আজ সন্ধ্যায় তোকে আমি বিয়ে করব। জিমিন আবারও হেঁচকি তুলে কাঁদতে শুরু করলো। জঙ্গক জিমিনের হাতটা চেপে ধরে বলল, এরপর ওখান থেকে তুমি কিভাবে এসেছো? এরপর আমি কোনো রকমের সুগার চোখকে ফাঁকি দিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি। বাড়িতে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে। গিয়ে শুনলাম তের সাথে আপনার বিয়ে হয়ে গেছে। লজ্জায় আর বাড়িতে ঢুকি নাই। সেখান থেকে চলে আসলাম এখানে। এখানে এসে এই ছোট্টখাটো কাজ করে একটা বাসা ভাড়া করে আমি চলছি। তুমি একবার আমাকে বলতে পারতে জিমিন। কি বলতাম আপনাকে? কোন মুখে বলতাম আপনাকে? এতক্ষণে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। তের সাথে আপনার বিয়ে হয়ে গিয়েছিল। আমার তো ওখানে বলার কিছুই ছিল না। আমি নিজের বোনের সর্বনাশ করতে পারবো না। তে আমার সাথে যেটা করেছে আমি কখনোই তের সাথে এটা করতে পারবো না। কারণ তে আমাকে বোন না ভাবলেও আমি ওকে বোন ভাবি। তে চিৎকার করে বলতে লাগলো, আমি এসব কিচ্ছু করিনি। সঙ্গে সঙ্গে জঙ্গক তের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। তুমি এতটা নীচ আমি ভাবতেও পারিনি। সামান্য টাকার জন্য নিজের বোনের সাথে এরকম করলা? লজ্জা করলো না এগুলো করতে? আর এখন সবটা অস্বীকার করছো? সত্যি বলছি আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন জিমিন আপু। তুই কেন আমার ব্যাপারে এইরকম মিথ্যা কথা বলছিস? কেন জঙ্গকের চোখে আমাকে খারাপ বানাচ্ছিস? দেখ আমি অসুন্দর হতে পারি, কিন্তু উচ্চ আশা আমার ছিল না। টাকা পয়সার মোহ কখনোই আমি করিনি। তাহলে কেন এমন করছিস? কি ক্ষতি করেছি আমি তোর? তুই তো আমাকে চিনিস আমি কেমন, তাহলে কেন বলছিস এইসব? কি ক্ষতি করেছিস জিজ্ঞাসা করতে লজ্জা লাগে না? কি ক্ষতি করতে বাকি রেখেছিস? যা তুই আর জঙ্গক গিয়ে সংসার কর, আর কখনো এখানে আসবি না। না আমার সাথে তে না, তুমি যাবা জিমিন। আমি কোথায় যাব? তুমি আমার সাথে যাবা জিমিন। আমার সাথে গিয়ে আমার মাকে সবটা খুলে বলবা। তোমাকে যে কষ্ট তে দিয়েছে তার থেকেও দ্বিগুণ কষ্ট আমি তেকে ফেরত দেব। তুমি আমার সাথে চলো। না আমি চাই না আমার জন্য আপনাদের মধ্যে ঝামেলা হোক। ঝামেলা তো তুমি করনি, ঝামেলা করেছে তে, সেটা শাস্তি ও পাবে। তে জঙ্গককে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু জঙ্গক কিছুই বুঝতে চাচ্ছে না। জঙ্গক তের কোনো কথাই শুনে না। জিমিনের সমস্ত কথা বিশ্বাস করে জিমিনের হাত ধরে ওখান থেকে চলে যায়। তেকে ওখানেই ফেলে যায়। যাওয়ার আগে হাতের রিংটা ফ্লোরে ফেলে চলে যায়। তে ওখানে বসে রিংটা হাতে নিয়ে কাঁদতে শুরু করে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। কেন কেন জিমিন আপু, কেন এমনটা করলি? আমি তোর কি ক্ষতি করেছিলাম? তুই কিভাবে আমার নামে এই সমস্ত মিথ্যা কথা বলতে পারলি? কোনো কিছু না ভেবে কাঁদতে কাঁদতে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। গিয়ে দেখে জঙ্গক জিমিনকে নিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। এর ভেতরটা কেঁপে উঠছিল তের। একে তো জঙ্গক তাকে অবিশ্বাস করেছে, দ্বিতীয়ত এরকম একটা অচেনা জায়গায় তাকে ফেলে রেখে চলে গেছে। কিভাবে করতে পারলো জঙ্গক এটা? কিভাবে অবিশ্বাস করতে পারলো? এটা ভেবে তের অনেক কষ্ট হচ্ছিল। জঙ্গক জিমিনের কথা বিশ্বাস করলো, আর এতগুলো দিন ধরে তের সাথে থাকছে, কিন্তু তের কথা একটু বিশ্বাস করলো না। কিভাবে পারলো সে এটা করতে? এই মুহূর্তে তের হাতে একটা টাকাও নেই। সে কিভাবে বাসায় যাবে? তবুও সাহস করে একটা সিএনজি ভাড়া করলো। ভাড়া বাসায় গিয়ে দিবে। বাড়ির সামনে গিয়ে দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া মিটালো। ভেতরে ঢুকতেই দেখলো সুগা দাঁড়িয়ে আছে। সুগাকে দেখে তের মাথায় আগুন ধরে গেল, কারণ সুগার জন্যই আজকে জিমিন তেকে ভুল বুঝেছে। নিজেকে আর সামলাতে পারলো না। সুগাকে গিয়ে বলল, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করা? জিমিন আপুকে ভুল বুঝিয়েছেন। আমি কি ক্ষতি করেছিলাম আপনার? খেয়াল করলো সুগা কোনো কথাই বলছে না। তে তো আরো রাগ উঠে গেল। যখনই তে সুগাকে থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই পেছন দিক দিয়ে জঙ্গক তের হাতটা ধরে ফেললো। তে পেছনে ঘুরে তাকানোর সঙ্গে সঙ্গে জঙ্গক তাকে জড়িয়ে ধরলো। তে বুঝতে পারছে না এসব কি হচ্ছে। জঙ্গক জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে তে খেয়াল করলো চারপাশের আলোগুলো আরো বেড়ে গেল। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখলো জিমিন, সুগা আর তের অনেকগুলো বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, আর তাকে বলছে হ্যাপি বার্থডে তে, সারপ্রাইজ। তের মাথা কাজ করছিল না। মাথা প্রচুর পরিমাণে ঝিমঝিম করছিল। পরক্ষণেই তে জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল তখন খেয়াল করলো জঙ্গক তার পাশে বসে আছে, চিন্তামগ্ন হয়ে তার মুখের দিকেই তাকিয়ে আছে। তে ঠিক আছে তুমি? কিছু হয়নি তো তোমার? হুট করে সবার এই রকম পরিবর্তন দেখে কেন জানি না অনেক অবাক হচ্ছিল তে। খেয়াল করলো সামনে
সুগা আর জিমিন দাঁড়িয়ে আছে। ওদেরকে রেগে গিয়ে কিছু বলতে যাবে তার আগেই তে ওদের কিছু বলো না, ওরা এতক্ষণ যা করেছে আমার কথাতেই করেছে। জঙ্কুকের কথা শুনে তে আকাশ থেকে পড়ল। কি বলছে এসব? কোনো কথাই তের মাথায় ঢুকছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তে জিজ্ঞাসা করলো, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। জঙ্কুক একটু মুচকি হেসে হেসে তেকে বলল, কিছুই বুঝতে হবে না, তার আগে তোমাকে একটা সংবাদ দিই। জিমিন কোথায় গিয়েছিল? জিমিন সুগার সাথে পালিয়ে গিয়েছিল। ওরা যদি বিয়ে করে নেয় তাহলে একটু আগে এমন বললো কেন? তুই একটু শান্ত হ, আমি সবটা বলছি। সুগার সাথে আমার রিলেশনশিপ 3 বছরের। তোকে কিছুই বলিনি কারণ তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু হুট করে এভাবে বিয়ে ঠিক হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। খুব সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালে চিন্তা করলাম নিজের ভালোবাসাকে কোরবানি দেওয়া ঠিক হবে না, তাই সুগাকে ফোন করলাম। আমি সুগার সাথে পালিয়ে গেলাম। সুগা আমাকে ভালোবাসে, সে একবার বলাতেই আমাকে নিয়ে চলে গেল। তাহলে একটু আগে যে কাহিনী বলেছিলি সেটা কি ছিল? তের প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে সবাই হাসতে শুরু করলো। সবার হাসি দেখে তের প্রচুর পরিমাণে রাগ উঠছিল আর গাটা জ্বলছিল। কি হয়েছে বলবি? তোরা এভাবে হাসার মানে হয়? 4টা মাস খুব জ্বালিয়েছ আমাকে, তাই এটার শাস্তি। ভালোবাসি শব্দটা বলার আগে তো দেওয়ারই ছিল, আর একটু সারপ্রাইজ তো দেওয়া বাকি ছিল। হুট করে জিমিনের সাথে দেখা হয়ে যায়, তখন জিমিনকে নিয়ে প্ল্যান করি। এই রকম প্ল্যানটা কে করেছে শুনি? জঙ্কুক হাসতে হাসতে বলল, আমি করেছি। এইরকম একটা প্ল্যান জঙ্কুক করেছে শুনে তের খুব অভিমান হলো। অভিমানে গাল ফুলিয়ে বসে রইল। আচ্ছা তে থাক, তোরা আমরা গেলাম। আর হ্যাঁ, তোদের মান অভিমানের পালা শেষ হয়ে গেলে বাইরে আয়। আর চটটা কি একটু বেশি জোরে লেগে গিয়েছিল? আমি সরি রে, বুঝতে পারি নাই। নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছিলাম। জিমিনের কথা শুনে তের অভিমানটা আরো বেড়ে গেল। থাক, জোতা মেরে আর গরু দান করতে হবে না। জিমিন সুগা রুম থেকে বের হয়ে গেল আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। জঙ্কুক আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি অভিমান করে জঙ্কুকের মুখের দিকে তাকালাম না। জঙ্কুকের চোখ যেন আমার দিক থেকে সরছেই না। আমি যেন ওর চোখের নেশা থেকে নিজেকে বাঁচাতেই পারছি না। তবু আমি অভিমানটা ধরে রাখার চেষ্টা করলাম। কিছুতেই জঙ্কুকের দিকে তাকাচ্ছি না, আর জঙ্কুক এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। অনেক চেষ্টা করেও আমি অভিমানটাকে আর ধরে রাখতে পারলাম না, তাই জঙ্কুককে জড়িয়ে ধরে অভিমানটাকে চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফোপাতে ফোপাতে বললাম, আমাকে কষ্ট দেওয়ার কি খুব দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে? আমি তো আমার তেকে চিনি, সে যে বাসা খুঁজে ঠিকঠাক চলে আসবে সেটা আমি খুব ভালোই জানতাম। তো সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে ছিল। এরকম সারপ্রাইজ আর কখনোই দিবেন না। নাটক করতে গিয়ে তো রিংটাও ফেলে এসেছিলেন। কথাটি শুনে জঙ্কুক অট্ট হাসিতে হেসে উঠল। কি ব্যাপার, এভাবে হাসছেন কেন? হাসছি এর জন্য যে রিংটা ফেলে এসেছি সেটা নকল ছিল, আর আসলটা তো আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার জন্য এই অভিনব চেষ্টা আর কি। এত বড় ছলনা, জান আপনার সাথে আর কথাই বলবো না। জঙ্কুক থেকে জড়িয়ে ধরল। জঙ্কুকের নিঃশ্বাসের শব্দ আর হার্টবিট ওঠানামার শব্দ তে স্পষ্ট শুনতে পাচ্ছে। জঙ্কুক তের কানের কাছে গিয়ে হালকা করে বলল, আই লাভ ইউ তে। আই লাভ ইউ টু জঙ্কুক। সঙ্গে সঙ্গেই জঙ্কুক তের চোখ দুটি ধরে বারান্দায় নিয়ে গেল। বারান্দার ছাদটা অনেক সুন্দর করে সাজানো ছিল, একটা কেক রাখা ছিল। জঙ্কুক তের চোখটা থেকে হাত সরিয়ে থেকে বলল, কেকটা কাটোতে। ইস, আপনি এত রোমান্টিক কিভাবে হলেন? উফ, আবার আপনি? কেকটা কাটো আর আপনি শব্দটার ইতি টানো। তে কেক কাটলো। কেক কাটার সঙ্গে সঙ্গে জঙ্কুক পকেট থেকে রিং বের করে তের আঙুলে পরিয়ে দিল। তের হাতের মধ্যে ঠোঁট ছুঁয়ে একটা চুমু খেলো জঙ্কুক। সঙ্গে সঙ্গে তে বলল, তুমি এতটা রোমান্টিক কিভাবে হলে জঙ্কুক? রোমান্টিক তো আমি আগে থেকেই ছিলাম, কিন্তু দেখানোর জায়গা পাচ্ছিলাম না। কথাটি বলতে বলতে জঙ্কুক তের কোমরটা জড়িয়ে ধরে নিজের অনেক কাছে নিয়ে আসলো। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে আছে। তে তখন জঙ্কুককে বলে, তোমার তো আমাকে ভালো লাগে না? জিমিন আপুকে প্রথম দেখেই তো ভালো লেগে গিয়েছিল, তো হুট করে আমাকে কিভাবে ভালো লাগলো? কারণ প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগা শ্রেয়। আমার কথাটা আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে ফিরিয়ে দেওয়া হয় না, সত্যতা প্রমাণ হয়। তে কালো শাড়িতে তোমাকে কিন্তু ভীষণ হট লাগছে, কিছুতেই চোখ সরাতে পারছি না। ছাড়ো আমাকে, আমি মার কাছে যাব। এখন তো তুমি কোথাও যেতে পারবে না। ছাড়ুন, মা আমার জন্য অপেক্ষা করছে। কেউ অপেক্ষা করছে না, মা বাবাকে নিয়ে ঘুরতে গেছে। বাড়িতে কেউই নাই, শুধু তুমি আর আমি। ও, তাহলে আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি তো এখন খাবার খাবো না। তো কি খাবেন বলেন? কি লাগবে আমি রান্না করে এনে দিই। চুপ,
একেবারে বেশি কথা বলো, সমস্ত কিছু বোঝো, এটা বোঝো না আমার কি লাগবে? না বললে বুঝবো কিভাবে? তোমার বুঝতে হবে না। কথাটি বলে জঙ্কুক থেকে কোলে তুলে নেয়। আরে আরে কি করছেন, ছাড়ুন আমাকে। ছাড়তে পারবো না, অনেক দিন ধরে ওয়েট করছি, আর ওয়েট করতে পারবো না। শুধুমাত্র তোমার জন্মদিন ছিল আর তোমাকে সারপ্রাইজ দেবো বলে এতদিন কিচ্ছু বলি নাই। আমি আর কন্ট্রোল করতে পারবো না। জঙ্কুক তেকে নিয়ে গিয়ে বিছানায় বসায়, তারপর জঙ্কুক তের সামনে বসে পড়ে। জঙ্কুক তের হাত দুটি ধরে তের চোখের দিকে তাকিয়ে বলে, সেদিন তুমি রেগে গিয়ে আমাকে কিস করেছিলে না, ওভাবে আমাকে একটা কিস করো না। কি? পারবে না? প্লিজ দে, একটা কিস করো না আমাকে আগে। সব সময় বন্ধুদের কাছ থেকে শুনেছি তাদের ওয়াইফরা নাকি তাকে কত আদর করে, কত কিস করে, কত আহ্লাদ করে। তুমি কখনোই আমার সাথে এগুলো করো নাই, কেন করো নাই বলো তো? কি তুমি কখনো অধিকার দিয়েছো আমাকে জঙ্কুক? দিতে হবে কেন? ওই দিন কি দিয়েছিলাম? সেদিন যেভাবে জোর করে নিয়েছো সেভাবে জোর করে নিতে পারলে না? সেদিন তুমি আমার কথা শুনছিলে না, অবাধ্য হচ্ছিলে, তাই তোমাকে বাধ্য করার জন্য ওটা করেছিলাম। কিন্তু ওই দিনের পর থেকে তো তুমি সমস্ত কথাই শুনেছো, আর অবাধ্যই হও নাই, তাই আমি সুযোগও পাই নাই। আচ্ছা ঠিক আছে, আগের কথা বাদ, এখন তো দিচ্ছি, প্লিজ দাও না একটু আদর, করো না একটা কিস আমাকে। জঙ্কুকের কথা শুনে তে একটু মুচকি হাসে, তারপর জঙ্কুকের গাল দুটো ধরে নিজের মুখের কাছে নিয়ে আসে। জঙ্কুকের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে সফট একটা কিস করে। সঙ্গে সঙ্গেই জঙ্কুক তের ঘাড়ের পেছনে হাত দিয়ে জঙ্কুক তেকে ডিপভাবে কিস করতে শুরু করে। লম্বা একটা হট কিসের পর জঙ্কুক কিস ব্রেক করে তেকে বলে, হ্যাপি বার্থডে জান পাখি, আমার লাইফে আসার জন্য, আমার সহধর্মিণী হওয়ার জন্য, আমার জীবনটা ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন এভাবেই ভালোবেসে যাব। আই লাভ ইউ টু জঙ্কুক। আমার জীবনের সেরা জন্মদিনের গিফট ছিল আজ তোমাকে পাওয়া, তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনা। এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় গিফট আর কিছুই হতে পারতো না। তবে এই ধরনের সারপ্রাইজ আর কখনো দিবা না, আমি একটুর জন্য মরেই যেতাম। বললেই হলো, আমি কখনো তোমাকে মরতেই দিব না, তোমাকে আমার বুকের খাঁচায় বন্দি করে রাখবো জান। কথাটি বলে জঙ্কুক তের শাড়ির আঁচলটা খুলে ফেলে, আর তেও কোনো বাধা দেয় না। জঙ্কুক তেকে বিছানায় শুয়ে দিয়ে তের গলায় মুখ ডুবিয়ে দিয়ে একের পর এক কিস করতে শুরু করে। আর তে জঙ্কুকের এইরকম স্পর্শ পেয়ে উত্তেজিত হয়ে পাগলের মতো ছটফট করতে শুরু করে। জঙ্কুক যখন দেখে তে ছটফট করছে, তখন তের হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে, আর তারপর তের সাথে লাভ মেকিং স্টার্ট করে। জঙ্কুক তের কানের কাছে গিয়ে তের কানে একটা কিস করে বলে, জান পাখি, আজকের মতো আমার দেওয়া কষ্টগুলো একটু সহ্য করে নাও। আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব যেন তোমার বেশি কষ্ট না হয়। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ।